অন্তর্বর্তী সরকারি নির্বাচন করবে রিজওয়ানার আশ্বাস, বললেন সেফ এক্সিট নয়, দেশেই থাকব। নির্বাচনে সহযোগিতা করবে ইইউ, জানালেন আমির খসরু। গণভোটের জন্য প্রয়োজন আইনি প্রক্রিয়া, বললেন আলী রিয়াজ। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করতে চায় কমিশন, রাজনৈতিক দলের সাথে বৈঠক। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অপ্রত্যাশিত, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র প্রক্সি গ্রুপের মাধ্যমে ভারত পার্বত্য চট্টগ্রামে আগ্রাসন চালাচ্ছে, অভিমত বিশিষ্টজনদের। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। বিসিবি নির্বাচনে কারসাজির অভিযোগে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা 48 ক্লাবের। বুলবুলকে অবৈধ সভাপতি দাবি তামিম ইকবালের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিনি কোনো সেফ এক্সিট খুঁজছেন না, দেশেই আছেন, বাকি জীবনটাও বাংলাদেশে কাটাবেন বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সৈয়দা রিজওয়ানা বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল আছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সংস্কার ও বিচারের কাজ নিজ গতিতে চলবে, সঠিক বিচার হোক সেটা সবাই চায় বলে মন্তব্য করেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি বলা যাবে না, চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সংস্কার প্রশ্নে ঐকমত হবে এমন প্রত্যাশা তাঁর। আরেক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, কোন রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া আইনি বিষয়। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন বলে নাহিদ ইসলামের দেয়া বক্তব্য তাঁকেই প্রমাণ করতে হবে। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন। আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। শুধু ইইউ নয়, সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও জানান তিনি। এদিকে সম্প্রতি গণমাধ্যমে তারেক রহমানের মার্জিত বক্তব্যে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভ মাহফুজের রিপোর্ট। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তার প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে কালক্ষেপণ না করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসেছি সেটা এখন থেকে হবো, কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়। এই জন্য এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো আসছে, যে কোনো সিদ্ধান্ত আসছে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। এদিকে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতার প্রতি বিরূপপূর্ণ মন্তব্য করেননি তারেক রহমান। একবারও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেন, ঠিক একবারও এখন যারা আমাদেরকে টার্গেট করেছে সেই সংগঠনের নাম একবারও তিনি উচ্চারণ করেন। এই যে একটা মানে অসাধারণ স্ট্যান্ডার্ড বজায় রেখে তিনি, আপনি যদি বক্তব্য দুই পর্বের বিশ্লেষণ করেন, এটা আমাদের কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে। যে রাজনীতি করা মানেই হচ্ছে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা, তার বিরুদ্ধে অপতথ্য, অপপ্রচার এবং কুৎসা রটানো, যেটা শেখ হাসিনা 15-16 বছর
বছর নিরন্তরভাবে করে গেছে। এদিকে সাংবাদিক ও আলোকচিত্র শহীদুল আলমকে ইসরায়েলের আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী 10 অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় ঐকমত্য কমিশন, আর 15 তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে 5ম দিনের আলোচনার শুরুতে একথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ নিয়ে সারা দেশ অপেক্ষা করছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ঐকমত্য হওয়া গণভোটে নোট অব ডিসেন্ট থাকার বিষয় সংযুক্ত করতে চায় কমিশন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই রবিবার বৈঠক শেষ হয়। আসন্ন জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট হতে পারে বলে মত বেশিরভাগ দলের। এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই আগামী 15-16 তারিখের মধ্যে, যাতে একটা আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান আমরা করতে পারি। সেটা আমাদের লক্ষ্য। আপনারা সেই সহযোগিতাটা করবেন সেটা আমরা আশা করছি। সেটাকে সামনে রেখে বাস্তবায়নের বিষয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটা জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাই আজকের প্রচেষ্টা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে সবশেষ কি খবর আছে? সাবরিনা, ঐকমত্য কমিশনের আজকেই সম্ভবত এটি শেষ বৈঠক, শেষ সংলাপ, এমনটি জানিয়েছে এই কমিশনের গণসংযোগ কর্মকর্তা। তিনি ঠিক এভাবেই বলেছেন যে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে আশা করা যায় আজকেই শেষ হচ্ছে এই সংলাপের আনুষ্ঠানিক সব ধরনের কার্যক্রম। গত 9 মাস ধরে এই ঐকমত্য কমিশন যেই সংস্কার প্রস্তাব নিয়ে যেসব আলোচনা হয়েছে, সারা দিন ব্যাপী দিনের পর দিন যে আলোচনা হয়েছে, সেটি কিন্তু অনেকটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ 81টি জায়গায় ঐকমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। এর বাইরে যেসব জায়গায় ঐকমত্য আসেনি সেই সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সেই নোট অফ ডিসেন্ট নিয়েই কিন্তু তৈরি হতে যাচ্ছে জুলাই সনদ। তবে আজকের বৈঠকে মূলত আলোচনা হচ্ছে কোন প্রক্রিয়ায় এই জুলাই সনদটি বাস্তবায়ন হবে, সেটি নিয়েও কিন্তু আজকেও আমরা নানান ধরনের মতামত দেখতে পাচ্ছি। বিশেষ করে বিকেলে বেশ কয়েকটি রাজনৈতিক দল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ বলছেন যে এই একটি বিষয় কিন্তু ইতিমধ্যেই একমত হয়েছে সকল রাজনৈতিক দল, যে এই জুলাই সনদের ব্যাপারে একটি গণভোটের আয়োজন করা হবে এবং সেই গণভোটটি কখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে মূলত এখন আলোচনা চলছে। তবে এখানে নানান ধরনের মত এসেছে। কেউ কেউ বলছেন যে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে এই গণভোটের আয়োজন করা যেতে পারে এবং সেই দিনই মূলত এই বিশেষ করে মানুষের মতামত যাচাইয়ের মধ্য দিয়ে এই জুলাই সনদকে আরও বেশি গ্রহণযোগ্য করে সংবিধানের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে এবং এটি আইনগতভাবে বৈধতা পাবে। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল কিন্তু একই সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন যে এই গণভোট সেটি কিন্তু একই দিনে অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে এটি আয়োজন করা আর পক্ষে তারা নন। বিশেষ করে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বলছেন যে নভেম্বর মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে এটি গণভোটের আয়োজন করা যেতে পারে এবং এই গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদকে কেন্দ্র করেই আগামী জাতীয় নির্বাচনটি যাতে হতে পারে। কারণ এই জুলাই সনদের উপর ভিত্তি করেই মূলত মানুষ সিদ্ধান্ত নিবে যে কোন রাজনৈতিক দলকে তারা পছন্দ করবে। একই সঙ্গে এই যে জুলাই সনদ সেটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও কিছু মতপার্থক্য রয়েছে। বিশেষ করে প্রথম অধিবেশন অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা সরকার গঠন করবে সেই সরকার গঠনের পরই। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠককে স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
আওয়ামী লীগ শাসনামলের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সোমবার নর্ডিক 3টি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের গুলশানের বাড়িতে তাদের বৈঠক হয়। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কী করতে থাকছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে, কিন্তু এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের নির্বাচন ভারতের কোনো বিষয় নয়। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিবের বক্তব্য অপ্রত্যাশিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। রাষ্ট্রপতির ছবি টাঙানোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা আইন নেই বলেও জানান তিনি। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সশস্ত্র প্রক্সি গ্রুপের মাধ্যমে ভারত পার্বত্য চট্টগ্রামে আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ শীর্ষক মুক্ত আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে শান্তি চুক্তির পূর্ণ মূল্যায়ন জরুরি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের চলমান সমস্যার সমাধান খুঁজতে সামরিক বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা সভার আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন। বক্তব্যে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালি এক না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং বাঙালি এই দুই পক্ষের সম্মিলিত হওয়া ছাড়া, তাদের সমানভাবে, তাদের বৈষম্যহীনভাবে তাদেরকে লালন পালন করা ছাড়া সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কিনা সন্দেহ। পরে এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শান্তি চুক্তি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। পাহাড়িদের মনে একটা জিনিস পতিত হয়ে গেছে যে আমার বোন, আমার মেয়ে যদি রেপ হয়, আমি যাই প্রতিবাদ করতে পারবো না। যখনই আমি প্রতিবাদ করতে যাব, আমাকে সেনাবাহিনী, পুলিশ, সম অধিকারের লোকজন এসে ডিল মারবে, আগুন জ্বালায় দিবে। It's not a problem of Chittagong hill tracts. It's not problem of Bangladesh alone. It's a regional problem. এই অপরিকল্পিত পদক্ষেপের কারণে পার্বত্য চট্টগ্রামের অশান্তি থেকে দূর করা যাচ্ছে না। তিনজন রাজার শাসন চলছে। ওই তিনজন রাজা কারা? তিনজন রাজা হচ্ছে একটা মং সার্কেল, একটা বোমান সার্কেল, একটা সাকমা সার্কেল। এই শান্তি চুক্তিটার পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন একান্তভাবে প্রয়োজন। শান্তি আনতে হলে এখন পাহাড়ি, আদি বাঙালি ও সেটলার সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। যাত্রাভিমান বা আধিপত্যবাদী মানসিকতা নিয়ে কখনো শান্তি আসবে না। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, প্রয়োজন হলে যাতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা যায়, সে কারণেই আওয়ামী শাসনামলে শেখ হাসিনার সহযোগিতায় সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে ভারত। ভারত বাংলাদেশে তার অ্যাগ্রেশন জিয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে, সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে, এটাই হচ্ছে রিয়ালিটি। ফেয়ারওয়েল দলের মধ্যে শেখ হাসিনা তাকে বলেছিলেন, পাহাড়ে আসলে শান্তি বাহিনী বলে কিছু নাই। আপনারা বলবেন মানে ভারতকে তিনি বলছেন যে আপনারা বলবেন যে এই পুরো জিনিসটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে। এ সময় বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের আলাদা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের
জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্যালমান শফির রিপোর্ট। বুধবার এ দুই মামলার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করেন। দুইটি মামলার মধ্যে একটিতে আওয়ামী লীগের আমলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক সহ 17 জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক সহ 13 জনকে আসামি করা হয়েছে। গত 15 বছর ধরে চলার সময়ে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ব্লগার, ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ফর্মাল চার্জের বাইরে ডিজিএফআইয়ের কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি। জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। আমি কেন যত রকমেরই যত জুলুম, অন্যায়, অবিচার হোক না কেন, আমি সব কিছুর বিচার চাই। যারা অপরাধী, যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল, তাদের শাস্তি হবে। এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। মহান আল্লাহর কাছে এটাই বলবো, আমরা সবাই ন্যায় বিচার পাবো। ফ্যাসিস্ট যত বড়ই হোক, কেউ ছাড় পাবে না। আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য, তাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো অত্যাচার বা এই আয়নাঘর যেন না থাকে। এদিকে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে চুরি হওয়ার কারণে অর্থনীতিতে ব্যাংকগুলো আশানুরূপ ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে উপদেষ্টা, বিশেষ সহকারী সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। পরনির্ভরতার বদলে দেশের স্বনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। পূর্ব ইউরোপ সহ বিভিন্ন দেশের সাথে ভিসা জটিলতা উত্তরণের উপরও জোর দেন তিনি। এছাড়া আইটি খাতে প্রণোদনা ও শতাংশ থেকে কমানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। স্টার্ট আপের জন্য 900 কোটি টাকার একটি ফান্ড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী 12 অক্টোবর প্রধান উপদেষ্টা ইতালি যাচ্ছেন বলেও জানান প্রেস সচিব। শেখ হাসিনার আমলে যে চুরি, যেই ধরনের লার্জ স্কেলের চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। আর এনপিএল বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের হেলথে এখনও আমরা রিস্টোর করতে পারিনি বা এটা নিয়ে কাজ হচ্ছে। তো উনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3-এ নেমে এসেছে। বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী কনসিয়েন্স নামে নৌযানেও হানা দিয়ে এর আরোহীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। কনসিয়েন্স সহ 3টি নৌযান আটকের ঘটনায় নিন্দা আর স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে থাকা কনসিয়েন্স, গাজা, সানবার্ড সহ 3টি নৌযানে ইসরায়েলি বাহিনী হানা দেওয়ার আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে শেষ মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করেন শহীদুল আলম। কনসিয়েন্সে 93 জন সাংবাদিক,
চিকিৎসক ও অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিজের মুক্তির বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন তিনি। একাধিক নৌযান আর স্বেচ্ছাসেবীদের আটকের বিষয়টি স্বীকার করে সামাজিক মাধ্যমে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। আটক স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, গাজাবাসীর জন্য $1,10,000 মার্কিন ওষুধ ছিল মালয়েশিয়ার স্বেচ্ছাসেবীদের সাথে। গত শুক্রবার গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ বহরে থাকা 40টির বেশি নৌযান আর 470 জন স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ইসরায়েলি বাহিনী শারীরিক ও মানসিক নির্যাতন করে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জারি রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে প্রহসন হিসেবে চিহ্নিত করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, এটা কোনো নির্বাচন ছিল মনে করি না, সবটাই ছিল সাজানো। নির্বাচনের সরকারি হস্তক্ষেপ এবং অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে তামিম সহ ঢাকার ক্লাবগুলো ভোট বর্জন করে। সাবেক এই ওপেনার বলেছেন, সমঝোতা করে বোর্ডে আসতে চাইনি, নির্বাচন করলে জিততাম, কিন্তু চেয়েছিলাম ফেয়ার ইলেকশন। দুর্ভাগ্যবশত সেটি হয়নি। এদিকে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন বিসিবি নির্বাচন বয়কট করা ঢাকার 48 ক্লাব সংগঠকরা। স্টেটমেন্ট ডে 1 থেকে হ্যাজ বিন অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল। আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে। আমি ছোট্ট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে, আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিন। আমরা নেগোসিয়েশনের সাথে লাস্ট পর্যন্ত এটা একমত ছিলাম না দেখে তো আমরা বের হয়ে এসেছি। সো আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমাদের তরফ থেকে এগুলো অতটুকুই থাকুক, বিকজ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি নিয়ে আমরা পাবলিকলি ডিসকাস করি এটা ঠিক না। আমাদের স্ট্যান্সটা ডে 1 থেকে এখন পর্যন্ত সেম ছিল, ফেয়ার ইলেকশন। আনফর্চুনেটলি যেটা হয় নাই, আর ঠিক ওই কারণেই আমরা এখান থেকে সরে আসা, আর কোনো কিছু না। খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিংয়ের সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল, ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন। এই দিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকিয়েন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যান না। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন। আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি ইজিলি পাস করতাম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এই মেয়াদেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে। সুরক্ষার প্রশ্নে সাংবাদিকদের যাতে সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত করা হবে। বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর প্রতিনিধিদের সাথে বৈঠকে এ তথ্য জানান তিনি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, সাংবাদিক সুরক্ষা আইন পাশ হলে বেতন ভাতা নিয়ে সাংবাদিকদের সমস্যার নিরসন হবে। লাইভ এবং নেক্সট নামে দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সুযোগ সৃষ্টি করতেই নতুন লাইসেন্স দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে অন্তর্বর্তী সরকারের মেয়াদে আরও কয়েকটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হবে। Every criteria was considered through the process. নতুন আইনে যদি দিতে পারতাম আমার জন্য সবচেয়ে সুখকর জিনিস হইতো, কিন্তু নতুন আইন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার ভিতরে আপনি কখনোই নতুন কোনো মিডিয়া আসতে পারবেন। আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, এটা আমাদের পলিসি, তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। সেটা আমরা করি না, এই সরকার করে নাই। ফলে আমরা যেটা করতেছি যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটা উন্মুক্ত করতেছি, তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয়, পক্ষে বিপক্ষে তর্কটা জমে উঠে এবং গণতান্ত্রিক হয়। That's my only philosophy. ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় 744 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 61% পুরুষ। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় মোহাম্মদ ফারুক হোসেন। দেখে পার্ক বা রেস্টুরেন্টের শিশু কর্নার মনে হলেও এটা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের শিশু ওয়ার্ড।
হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে একটু ভালো লাগলেই খেলাধুলায় মেতে ওঠে অবুঝ মন। 5 বছর শেষ করে 6 বছরে পা দিয়েছে ডেঙ্গু আক্রান্ত তাসিন। হাসপাতালের বেডেই উদযাপন করা হয়েছে জন্মদিন। ভাইকে সময় দিতে হাসপাতালে এসেছে চাচাতো বোন তাসনিয়া। আমার ভাইয়ের বার্থডে, এই জন্য আমি হাসপাতালে আমার ভাইয়ের জন্য সময় দিতে আসছি। ডেঙ্গু হয়েছে, বাচ্চার জ্বর ছিল, ঠিক আছে, তো আমরা টেস্ট করেছি 4 দিনের দিন, পরে ডেঙ্গু ধরা পড়ছে। পরে আমরা ওখানে ভর্তি ছিলাম, ওখান থেকে পরে 4 দিন পরে বলছে অবস্থা খারাপ বাচ্চার, পরে এখানে ট্রান্সফার করছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এমন 17 জন শিশু ভর্তি আছে। এর মধ্যে ঢাকার বাইরে থেকে এসেছে অনেকে। নারায়ণগঞ্জ থেকে এদিকে নিয়ে আসছি আমার এক কলিগের মাধ্যমে, কিন্তু আগের থেকে এখন পরিস্থিতি অনেক ভালো। 4 দিন জ্বরের পরে বাড়ি থেকে ডাক্তার দেখানোর পরে পরীক্ষা দিয়েছি 3টা, পরীক্ষা করতে আসছি এখানে। পরীক্ষা করার পরে বলছে ভর্তি, সেজন্য ভর্তি করালেন। সব মিলিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তি আছে 171 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে প্রতিদিন প্রায় 100 রোগী ভর্তি হচ্ছে। অ্যারাউন্ড 100 থেকে 150 রোগী প্রতিদিন ভর্তিও হচ্ছে। এটাকে আসলে প্রাথমিক অবস্থায় এটাকে আমরা আউটব্রেক বলতে পারি। মশা যেভাবে কামড় না দেয় সেই জিনিসগুলো যতটা সম্ভব যেভাবে সম্ভব সে সেভাবেই মেনটেন করুক। এটা আসলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সবারই ভূমিকা সমানভাবে রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 52,000-এর বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার রোগী 13,000-এর বেশি আর ঢাকার বাইরের রোগী প্রায় 38,000। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারি নির্বাচন করবে, রিজওয়ানার আশ্বাস, বললেন সেফ এক্সিট নয়, দেশেই থাকবো। নির্বাচনে সহযোগিতা করবে ইইউ, জানালেন আমির খুসরো। গণভোটের জন্য প্রয়োজন আইনি প্রক্রিয়া, বললেন আলী রিয়াজ। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করতে চায় কমিশন, রাজনৈতিক দলের সাথে বৈঠক। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অপ্রত্যাশিত, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র প্রক্সি গ্রুপের মাধ্যমে ভারত পার্বত্য চট্টগ্রামে আগ্রাসন চালাচ্ছে, অভিমত বিশিষ্টজনদের। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। বিসিবি নির্বাচনে কারসাজির অভিযোগে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা 48 ক্লাবের। বুলবুলকে অবৈধ সভাপতি দাবি তামিম ইকবালের। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।